আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন ডক্টর ইউনূস। বৈষম্যহীন দেশ গড়াই লক্ষ্য তারেক রহমান। হাসিনার আমলে প্রধান নির্যাতিত দল বিএনপি মির্জা ফখরুল। ২৪ ঘণ্টা পর কাজে ফিরলেন চিকিৎসকরা। অভিযুক্তদের গ্রেপ্তারে আলটিমেটাম, দিনভর সীমাহীন ভোগান্তি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ। বুধবার থেকে অস্ত্র উদ্ধারে সারা দেশে যৌথ অভিযান। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশকে নির্বাচনের রোড ম্যাপে তুলতে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সংস্কারকে টেকসই ও কার্যকর করতে একটি নির্বাচিত সংসদ প্রয়োজন বলে মনে করেন তিনি, যাতে সংস্কার প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত হয়। গণভবনকে গুম, খুন ও গণহত্যার জাদুঘর করার ঘোষণাও দিয়েছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। প্রতিষ্ঠার ৪৬ বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই উপলক্ষে লন্ডন থেকে ভিডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকার কিংবা বিরোধী দল বিএনপি সবসময় দেশ ও জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। ৫ই আগস্ট স্বৈরাচারের পতনে নতুন এক দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করার চক্রান্ত অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না, আর পথ হারাবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ। নির্বাচন ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি। তবে টেকসই এবং কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি। সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচনী রোডম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত। গণভবন স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি, দুঃশাসন আর অপকর্মের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। ২০০৯ সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। প্রজন্মের কাছে ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনে বিএনপির অবদান খাটো করে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য এতদিন লড়াই করেছে বিএনপি। গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে। ইমরুল আহসানের আরেকটি রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে বিএনপি নেতাকর্মীদের ঢল শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি
শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। বিশিষ্ট চিকিৎসক। বন্যার কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিক পালন করছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন দলের নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে। যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাফ করতে হবে। জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট ও তার জন্য সরকার গঠন করতে হবে। আমরা যারা 17 বছর আন্দোলন করেছি, রাজপথ প্রকম্পিত করেছি, আমাদের কর্মীদের অবদানকে ভুলে গেলে হবে না। এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল, সেই জনতা হলো বিএনপির একটা অংশ, তার সঙ্গে ছিল। পরে অনুষ্ঠিত দোয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে 24 ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদের এবং যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের সেবা দেওয়া হবে। তবে চেম্বারে রোগী দেখা ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া বন্ধ থাকবে। এদিকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আবির আহমেদের রিপোর্ট। 24 ঘন্টা পর রোববার রাত 8:45 থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা শুরু হয়েছে। কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ রাখা, সেটা থেকে ওনারা সরে এসেছেন। তবে আগামী 7 দিন হাসপাতালের আউটডোর সেবা দেওয়া হবে না বলে জানান আন্দোলনরত চিকিৎসকেরা। আর রোববার রাত 8টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। এর আগে দিনভর অসংখ্য রোগীর ভিড় দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকায় স্বজনরা বাধ্য হয়ে ফিরে যান রোগী নিয়ে। বাচ্চার অবস্থা ভালো না, অনেক কইছে আইসিইউ ভর্তি করতে না ভাই, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমি জানি এটার বাইরে নেবো। হ্যাঁ, কাউন্টারতে কোনো টিকিট মিকেট দেয় না, ঠিক মানে করতো না। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী চিকিৎসকরা জীবনের নিরাপত্তা, হামলার বিচার সহ 4 দফা দাবি জানান। অভিযোগ করেন প্রশাসনের ব্যর্থতায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন রোগী ও চিকিৎসকরা। চিকিৎসকদের ডাকা কর্মবিরতি চলাকালে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে সেবা বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন সেখানকার চিকিৎসকেরাও। এমন পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজে ছুটে যান স্বাস্থ্য উপদেষ্টা। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয় আমরা তাদেরকে বলেছি, আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। চিকিৎসকদের 4 দফা দাবির সাথে একত্রতা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন। একই সাথে চিকিৎসকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তারা। ডাক্তারদের যে অবদান বা ডাক্তারদের যে পেশাদারিত্ব, সেটাকে রিপ্লেসমেন্ট কোনোভাবেই সম্ভব না। এখন ডাক্তারদের উপরে যে অযাচিত যে হামলাগুলো হচ্ছে সেটিকে আমরা অবশ্যই নিন্দা জানাই। না জেনে না শুনে উনি ওইটার সাথে ইনভলভ কিনা, ওনার কোনো দায় আছে কিনা, কিচ্ছু না জেনে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে, অর্থাৎ মারতে মারতে এখানে নিয়ে আসা হয়েছে ডিরেক্টরের রুমে। এটা কি কোনো একজন সুস্থ মানুষ করতে পারে? এটা মানুষ পারে না। শনিবার রাতে চিকিৎসা নিতে আসা রোগীদের এক পক্ষ আরেক পক্ষের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ঢাকা মেডিকেলের ভেতরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসকদের ভেতরে। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন চিকিৎসকরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।
সব সরকারি চাকরিজীবীর সম্পদের হিসাব নেবে সরকার। এ সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে কোন পদ্ধতিতে কিভাবে এই সম্পদ বিবরণী জমা দেবেন সরকারি চাকরিজীবীরা সে বিষয়ে শীঘ্রই বিস্তারিত নির্দেশনা আসতে পারে। দেশে বর্তমানে প্রায় 15 লাখ সরকারি কর্মচারী রয়েছেন। 5 বছর পর পর এসব সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা। তবে চাকরির সেই আচরণবিধি তেমন কেউই মানছেন না। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার থেকে সারা দেশে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। গত 5 আগস্ট এবং পরবর্তী কয়েকদিন সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা। এরপর বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র। তবে সে সংখ্যাটা খুবই নগণ্য। এমন বাস্তবতায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনার এই ঘোষণা আসলো। রাজধানীর বংশাল এলাকা থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে বংশাল এলাকা থেকে গ্রেফতার করে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আগামী ঢাকা 7 আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। এর আগে আওয়ামী লীগের প্রার্থী হয়ে 3 বার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন তিনি। পুলিশ জনগণের বন্ধু, তা এখনও প্রমাণ করা যায়নি উল্লেখ করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেছেন, জাতিসংঘের তদন্ত কমিটি গণহত্যার পুনরাবৃত্তি রোধে ও জনমুখী পুলিশ গড়ে তুলতে পরামর্শ দেবে। আর বাজারে নিত্যপণ্যের দাম মোটামুটি সন্তোষজনক আছে, তবে মানুষজনকে আরও স্বস্তি দিতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রোববার সচিবালয়ে আলাদা অনুষ্ঠান শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। রোববার সচিবালয়ে পানি সম্পদ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির প্রতিনিধি দল ও ফ্রান্সের রাষ্ট্রদূত। এ সময় জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন সহ চলমান প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আরও সহায়তার আশ্বাস মিলেছে বলে জানান উপদেষ্টা। আর বন্যার ক্ষতি কমাতে উজানের দেশকে আগাম তথ্য দিতে চিঠি দেয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না, স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। এটা বুঝবার জন্যই আমরা গণশুনানিটা করব। এ সময় আইনজীবী হিসেবে বর্তমানে মামলার ধরন ও আদালত চত্বরে মারধরের বিষয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা। আমাদেরকে বিব্রত করার জন্য অনেক কিছু হবে। যখন একজন ব্যক্তি মামলা করে তখন সেই ব্যক্তিকে তো আর আমরা আটকাতে পারবো না, কিন্তু কোনোভাবেই যেন নির্দোষ কেউ কোনো হয়রানির মুখোমুখি না হয়, সেটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে। পুলিশ যে জনগণের বন্ধু, এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি। আমরা সবসময় বলেছি যে পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে, নতুবা ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যদি আপনি কার্যপরিধি দেখেন, সেখানে উল্লেখ করা আছে যে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেজন্য সিকিউরিটি রিফর্মস কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবে। আর বিকেলে সচিবালয়ে পোল্ট্রি খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠকে উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন বাণিজ্য উপদেষ্টা। জিনিসপত্রের দাম একেবারে খুব খারাপ বা হতাশাব্যঞ্জক না, আমরা মোটামুটি সন্তোষজনক অবস্থা আছে। এটা যেন আরো সন্তোষজনক বেটার হলো, আরো যেন সুখ হয়, লোকজন যেন আরো কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা করি। পণ্যের সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর যথাযথ তদারকি করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচারী হাসিনার সরকার 16 বছর দেশের
সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তাই রাষ্ট্র সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দিলে সেটা অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার সকালে কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষা পার্ক অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারকে তারা যৌক্তিক সময় দেবে, তবে সেটা যাতে দীর্ঘ না হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মত বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 14 পরিবারের মাঝে নগদ 2 লাখ টাকা করে তুলে দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বুকের ভেতর থেকে নামছে না বানভাসী মানুষের কষ্টের পাহাড়, পানি নামছে ধীরে। নোয়াখালীর সেনবাগ সোনাইমুড়ি উপজেলার বানভাসী দুর্গম অঞ্চলে নেই পর্যাপ্ত ত্রাণও। মেম্বার চেয়ারম্যানরা না থাকায় পানিতে ডোবা ইউনিয়নের মানুষের অভিযোগ জানানোর জায়গাই বা কই। রনি রায়হানের ক্যামেরায় নোয়াখালীর বানভাসী এলাকার কিছু চিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ। বাড়ি ভর্তি পানি, ডুবেছিল ঘর, উঠোন, টয়লেট সবই। ছোট্ট নাহিদ ছোট ভাইকে সঙ্গে নিয়ে গেল 2 দিন ধরে পানি সেচে কমানোর চেষ্টা করছে, কিন্তু ঢলের পানি নামার নাম নেই। আমাদের বললে বাড়িঘর সব ডুবে গেছে, এখন স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, এজন্য আমরা এগুলো শিখতেছি। কতক্ষণ ধরে সেচতেছ? প্রায় 2 ঘন্টার মতো। কতদূর গেছে পানি? অনেক গেছে। কতটুক ছিল? নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ কিংবা সদর এলাকার ঘরবাড়ির পানি ধীর গতিতে নামছে। মাটির ঘরের আড় ভেঙেছে, পুকুরের পাড় ভেঙেছে, ঝাড় জঙ্গল আর ডোবানালা হয়েছে পানিতে থই থই, মিলেমিশে সব একাকার। পুকুরের মাছ গেছে ভেসে, মাটির ঘরের মেঝেও পড়ছে খসে। ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে মানুষ, কিন্তু পানি নামছে না খুব একটা। আমাদের এলাকায় এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি বলতে কিছুই নেই, সব ফালাই গেছে, কেউ নেই এখানে। আমাদের প্রবাসীদের কিছু সাহায্য চলতেছে, আর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আমাদের 2টা অলরেডি আশ্রয়কেন্দ্র চলতেছে, আর পুরো গ্রামটায় 95% পানির নিচে আছে। খাওয়ার পানি কলের থেকে খাইয়ে কিরকম এই তো পুকুর সরকার সব একসাথে গিয়েছে। কত কিছু দিয়েছে, আমরা একটা কিছু পাইনি। কিছুটা কমছে, আরো পানি ছিল, আপনার মাথার সমান পানি ছিল এখানে। লেফটেন্ট পুরা মানে ওই দিকে যাই মানে ব্যবহার করছি আর কি, মানে টয়লেট পুরা মানে ইয়ে গেছে। নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ির বেশিরভাগ অঞ্চল এছাড়াও সদর অঞ্চলেরও বেশ কিছু এলাকায় কিন্তু এই রকম পানির নিচে তলিয়ে আছে, অর্থাৎ পানি কমে যাওয়ার পরেও পানির অবস্থা এই পরিমাণ। তাহলে যখন পানি ঢুকেছিল হু হু করে, সেই সময় পানির অবস্থা ছিল আরও বেশি। তারা বলছেন তাদের এই সব এলাকায় তাদের যে ঘরবাড়ি এবং মাটির মেঝে সেগুলো নষ্ট হয়েছে, তাই তাদের সহযোগিতা দরকার পুনর্বাসনের জন্য, দরকার বিশুদ্ধ খাবার পানি এবং ওষুধ। হাসান মাহমুদ, NTV নিউজ, সোনাইমুড়ি, নোয়াখালী। বন্যা দুর্গত 14 জেলায় 230 কেন্দ্রে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে 90 কোটি টাকা ব্যয়ে বিশেষ OMS কার্যক্রমের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন। 14টা জেলায় 81টা উপজেলায় বন্যা দুর্গত ডিক্লেয়ার হয়েছে। সেই সব উপজেলাগুলোতে আমরা আরও 230টা কেন্দ্রে 3 মাস স্পেশাল OMS চালাবো। এটা স্পেশাল একটা বরাদ্দ থেকে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে, এটি কখনো OMS এরকমভাবে কখনো হয় নাই। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি। তার একান্ত সহকারী ইউনুস আলী বলেন, 2015 সালে কারাবন্দী অবস্থায় তার ঘাড়ের রক্তনালীতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর থেকে প্রতি বছর ফলো আপ চিকিৎসার জন্য তাকে দেশটিতে যেতে হয়। আগামী 7 সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সবশেষ 4 মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি।
শুধু 2022 সালে জ্বালানি খাত থেকে 35,000 কোটি টাকা লুটপাট হয়েছে, এমন কথা উঠে এসেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের রিপোর্টে। রোববার রিপোর্টার্স ইউনিটিতে ক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করা হয়। এ সময় জ্বালানি খাত সংস্কারে 11 দফা দাবিও তুলে ধরা হয়। তার মধ্যে অন্যতম হল সংকট মোকাবেলা করতে 3 বছরের মধ্যে জ্বালানি মূল্যহার বৃদ্ধি করা যাবে না, জ্বালানি খাত সংস্কার কমিশন গঠন, সার্চ কমিটির মাধ্যমে বিইআরসি পুনর্গঠন, বিদ্যুৎ ও জ্বালানি খাত পরিচালনা মন্ত্রণালয়ের কর্তৃত্বের অবসান ঘটানো। ক্যাবের কর্মকর্তারা বলেন, প্রতি বছর হাজার হাজার কোটি টাকা জ্বালানি খাত থেকে লুণ্ঠন হয়েছে। যারা জড়িত তাদেরকে জ্বালানি অপরাধী হিসেবে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে জাতীয় পার্টিকে ভয়ভীতি দেখিয়ে জোর করে অংশ নিতে বাধ্য করা হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার বিকেলে দলটির বনানী কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টার সাথে শনিবার জাতীয় পার্টি বৈঠকের পর দলটির চেয়ারম্যানের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় তিনি জানান, রাষ্ট্র কাঠামো সংস্কার করার পর দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে, তবে এজন্য বর্তমান সরকারকে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দিতে চান না বলেও জানান জিএম কাদের। একই সাথে তিনি কথা বলেন বিগত দিনে আওয়ামী লীগের একতরফা নির্বাচন প্রসঙ্গেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংশোধন নিয়ে মিশ্র মত 2 আইনজীবীর। এক সময়ে ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বিচারের আগে আইন সংশোধন করতে হবে। আর অ্যাডভোকেট গাজী MH তামিম মনে করেন, বিদ্যমান আইনেই বিচার সম্ভব। ট্রাইব্যুনালের বেশ কিছু সংস্কার প্রয়োজন। আমরা মনে করি অতীতের অভিজ্ঞতার থেকে ট্রাইব্যুনালের যারা বিচারক হবেন তাদের নিয়োগকে চ্যালেঞ্জ করার জন্য বিধান থাকা উচিত। সেই বিধান সংবলিত করে আইনটির একটা সংশোধন হওয়া দরকার। বিচারকে স্বচ্ছ করতে হলে সাক্ষ্য আইন, সেই সাক্ষ্য আইন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। আইনে এই বিধানটা সংযোজন করা প্রয়োজন যে কোনো দলের, কোনো সংগঠনের যদি বিচার হয়, শাস্তি প্রমাণিত হলে কি সাজা দেয়া যাবে সেটা আইনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এই আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব, এবং এই আইন এবং বিধির যতটুকু লেখুনা ছিল জাজমেন্ট দিয়ে সে সকল লেখুনাগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা, প্রয়োজন হলো আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেড কিছু তদন্ত সংস্থার কর্মকর্তা এবং অফিসার নিয়োগ করা। মক্কায় অনুষ্ঠিত 44তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হাফেজ আনাস বিন আতিককে শুভেচ্ছা জানিয়েছে এনটিভি। এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বিজয়ী এবং তার প্রশিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন। সৌদি আরবের ইসলাম ও দাওয়াত বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে 44তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মোট 123টি দেশের 174 জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীদের মধ্যে তৃতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে আনাস বিন আতিক, আর একই প্রতিযোগিতায় চতুর্থ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মার্কাজু ফয়জিল কোরআনের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। এর আগে মুয়াজ বিন আনাস এনটিভিতে প্রচারিত কোরআনের আলো অনুষ্ঠানে দ্বিতীয় স্থান লাভ করেছিল। 173টা রাষ্ট্র ছিল, তার মধ্য থেকে প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে 123 জন, আর বাকি সবগুলি প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে আর কি। 123 জনের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের দোয়ায় প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন আর কি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত তোলা যাবে। রোববার থেকে এই নিয়ম চালু করতে বাংলাদেশ ব্যাংক শনিবার এই নির্দেশনা দেয়। দেশে পরিবর্তিত পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরে এরকম বেশ কিছু নির্দেশনা দিতে হয়েছে নিয়ন্ত্রক এই সংস্থাটিকে। গত সপ্তাহে 4 লাখ টাকা পর্যন্ত তোলা যেত, তার আগে সপ্তাহে সর্বোচ্চ 3 লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগে 2 সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ 2 লাখ ও 1 লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ 4 সপ্তাহ ধরে টাকা তোলার সীমা 1 লাখ করে বাড়ানো হয়েছে।
আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন ডক্টর ইউনূস। বৈষম্যহীন দেশ গড়াই লক্ষ্য, তারেক রহমান। হাসিনার আমলে প্রধান নির্যাতিত দল বিএনপি, মির্জা ফখরুল। 24 ঘণ্টা পর কাজে ফিরলেন চিকিৎসকরা। অভিযুক্তদের গ্রেফতারে আলটিমেটাম, দিনভর সীমাহীন ভোগান্তি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ। বুধবার থেকে অস্ত্র উদ্ধারে সারা দেশে যৌথ অভিযান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।